আমাদের প্রিয় বিদ্যালয়ের সকল দশম শ্রেণীর ছাত্রদেরকে ভালোবাসা জানিয়ে আমি আমার এই ডিজিটাল ক্লাস শুরু করছি। তবে শুরুর আগেই একটু বলে রাখি যে বর্তমান যে অস্বাভাবিক পরিবেশ আমাদের শিক্ষা ব্যবস্থাকে স্থগিত করে রেখেছে, সেই পরিবেশ থেকে উদ্ধার হওয়ার কিছু পদ্ধতি আমাদের কাছে আছে। তো সেই আধুনিক পদ্ধতিকে ব্যবহার করে আমরা সবাই, আমাদের বিদ্যালয়ের সমস্ত শিক্ষক শিক্ষিকা সবাই চেষ্টা করছি যে এই পরিবেশ থেকে যাতে তোমাদেরকে কিছুটা সাহায্য করতে পারি পরিবেশে থেকেই। তো সেই কারণেই আমাদের এই উদ্যোগ। আশা করি আমার এই ক্লাস তোমাদের কিছুটা হলেও সাহায্য করবে। তো আমাদের দশম শ্রেণীর ক্লাস অনেকটাই কম বেশি হয়েছে, প্রত্যেকটা সেকশনে কম বেশি হয়েছে। তো এর আগে যে কটা ক্লাস এখানে আপলোডেড হয়েছে তার মধ্যে আমি যেটুকু দেখেছি সবকটাই প্রাকৃতিক ভূগোলের অংশ। আমরা এটাও জানি যে আমাদের দশম শ্রেণীর যে ভূগোল বিষয়টা আছে, সেই সমগ্র বিষয়টাকে আমরা মূলত দুটো ভাগে ভাগ করে পড়ছি, একটা প্রাকৃতিক অংশ আর একটা অর্থনৈতিক অংশ। তো অর্থনৈতিক অংশের যে পার্টটা সেটা আমাদের এখনও পর্যন্ত কিছু আপলোড হয়নি, তাই আমি তোমাদেরকে এই অর্থনৈতিক অংশটাই একটু বোঝাবো। আর আমরা জানি যে আমাদের অর্থনৈতিক যে পার্টটা আছে সেই অংশটা মূলত ভারতের অংশ, অর্থাৎ পুরোটাই আমাদের ভারতের বিভিন্ন বিষয় নিয়ে আমাদের পড়তে হচ্ছে বা হবে। সেক্ষেত্রে আমরা প্রথম দিকে যেটুকু আশা করি তোমরা একটু পড়েছো, তাতে আমরা দেখেছি যে ভারতের পার্টটাকে আমরা দুটো ভাগে ভাগ করে নিয়েছি, একটা ভারতের প্রাকৃতিক অংশ আর একটা ভারতের অর্থনৈতিক অংশ। তো ভারতের প্রাকৃতিক অংশ অনেকটাই কম বেশি পড়ানো হয়েছে ক্লাসে যতদিন স্কুল বন্ধ হওয়ার আগে পর্যন্ত। তো অর্থনৈতিক অংশ সেই অর্থে কোনো কিছুই আমাদের পড়ানো হয়নি, এখনও শুরুই হয়নি বলতে গেলে, বিশেষ করে আমি যে ক্লাস নিই। তো সেই কারণেই আমি অর্থনৈতিক অংশটাই একটু তোমাদের পড়াবো, এবং পড়াবো ঠিক নয়, আমি অ্যাকচুয়ালি তোমাদের সঙ্গে আলোচনা করব। কারণ আমরা অর্থনৈতিক যে বিষয়টা প্রথমেই আলোচনা করব সেটাই হচ্ছে ভারতের কৃষি। তো আমরা যদি পুরো বিষয়টাকে একটু যদি ভালোভাবে খেয়াল করি তাহলে আমরা জানবো যে ভারতের অর্থনৈতিক পরিবেশ, ভারত এবং তার একটা অংশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, এবং তার একটি পরবর্তী অংশ হচ্ছে ভারতের কৃষি ব্যবস্থা। তো সেক্ষেত্রে ভারতের কৃষি ব্যবস্থা থেকে একটা প্রশ্ন খুব হয়ে থাকে আমাদের সেক্ষেত্রে, যে ভারতের কৃষির বৈশিষ্ট্য, এটা একটা খুব বড় প্রশ্ন এবং খুব বলতে পারো যে ইম্পর্টেন্ট একটা প্রশ্ন। তো সেটা একটু আলোচনা করা, কারণ আমরা এই বিষয়টা কম বেশি অনেকেই একটু জানি, কারণ আমরা এই বিষয়ের সঙ্গে অনেকটাই সরাসরি সম্পর্কিত। তো সেই বিষয়গুলো নিয়ে শুধু একটু আলোচনা করা, এবং তোমাদের সাধারণ যে জ্ঞানটুকু এই বিষয়ে আছে সেই বিষয়টাকে যদি একটু রিকল করো তোমরা, তাহলে স্বাভাবিকভাবেই তোমরা কিন্তু এই বিষয়টা অত্যন্ত সহজভাবে বুঝতে পারবে। তো সেই কারণেই বলছি এটা আলোচনা। তো আমরা এক একটা পয়েন্ট ধরে আমরা সেই বিষয়টাকে একটু আলোচনা করে নেব, আর তার বেশি কিছু না। তো সেক্ষেত্রে আমি প্রথমে যেটা তোমাদের বললাম যে ভারতের একটা অংশ হচ্ছে অর্থনৈতিক পরিবেশ, আর তার একটা অংশ হচ্ছে ভারতের কৃষি ব্যবস্থা। আমরা এটাও জানি যে শুধু কৃষি ব্যবস্থা নয়, এর সঙ্গে আমাদের আরেকটা অংশ পড়তে হবে, সেটা হচ্ছে ভারতের শিল্প। সেটা পরে। তার মধ্যে একটা প্রশ্ন আমি তোমাদের বললাম যে ভারতের কৃষি ব্যবস্থার বৈশিষ্ট্য। এইখানে আমাদের আরেকটা বিষয় খুব ভালোভাবে খেয়াল রাখতে হবে, সেটা হচ্ছে ভারতের এই কৃষি ব্যবস্থার উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি। তো আমরা পয়েন্টগুলো পরপর একবার দেখে নিচ্ছি। দেখো, জীবিকা সত্তা ভিত্তিক কৃষি, আমি প্রত্যেকটা পয়েন্ট তোমাদের সঙ্গে একটু আলোচনা করে নেব। আরেকটি হচ্ছে তোমার জনসংখ্যার অত্যধিক চাপ। তারপরেরটা হচ্ছে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা। তারপর হচ্ছে ক্ষুদ্রাকার কৃষি জমি। আরও কিছু পয়েন্ট আমি লিখে রেখেছি, সেগুলো একটু দেখে নেব। সেটা হচ্ছে জলসেচের ব্যবহার, পশু শক্তির ব্যবহার, খাদ্যশস্যের অধিক উৎপাদন, বহুশস্যের উৎপাদন, পশুখাদ্যের অভাব, কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার, আর হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রাধান্য। তো আমার কাছে বোর্ড নেই অ্যাকচুয়ালি, সেই কারণেই আমাকে এইরকম ব্যবহার অবস্থা আমার হয়েছে অ্যাকচুয়ালি। তো যাই হোক, চেষ্টা করছি তোমাদের। তো আমি প্রথমেই তোমাদের এই চারটা প্রথম যে বৈশিষ্ট্যটা আমরা বলবো সেটা হচ্ছে জীবিকা সত্তা ভিত্তিক কৃষি। জীবিকা সত্তা ভিত্তিক কৃষি হচ্ছে এক ধরনের কৃষি পদ্ধতি, মূলত যে সমস্ত দেশগুলিতে জনসংখ্যা খুব বেশি হয়
সেই সমস্ত দেশগুলিতে এই কৃষি পদ্ধতি সবচেয়ে বেশি প্রচলিত। কারণ একটাই, সেটা হচ্ছে খাদ্যশস্যের অত্যধিক চাহিদা। আমরা খুব সাধারণভাবে জানি যে মানুষের 3টে প্রাথমিক চাহিদা আছে। সেক্ষেত্রে মানুষ খাদ্য, বস্ত্র এবং বাসস্থান, এই 3টে বিষয়ের উপর তার সবচেয়ে বেশি নজর থাকে। তো আমাদের ভারতের মতো যে উন্নয়নশীল দেশ, সেই উন্নয়নশীল দেশে জনসংখ্যার অত্যধিক চাপ থাকার জন্যই মূলত জীবিকা ভিত্তিক কৃষি ব্যবস্থা প্রচলিত হয়েছে, এবং এটা আজকের না, বহু যুগ আগে থেকেই এই পদ্ধতি চলছে। এখানে কৃষকের একটাই উদ্দেশ্য থাকে, সে তার খাদ্যের চাহিদা প্রথমেই পূরণ করবে। ফলে স্বাভাবিকভাবেই সে জীবিকা নির্ধারণের জন্যই চাষবাসটা করবে। তো এইটাই হচ্ছে জীবিকা ভিত্তিক, বা যাকে আমরা বলছি জীবিকা সত্তা ভিত্তিক কৃষি একটা বৈশিষ্ট্য। অর্থাৎ আমাদের ভারতবর্ষের মতো দেশগুলি, শুধু ভারতবর্ষ না, আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলি আছে, বাংলাদেশ, পাকিস্তান, নেপাল, ভুটান ইত্যাদি, যে সমস্ত দেশগুলিতে জনসংখ্যা একটু বেশিই থাকে, বিশেষ করে দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলিতে এই জীবিকা ভিত্তিক কৃষি পরিলক্ষিত হয়। তারপরেরটা হচ্ছে জনসংখ্যার অত্যধিক চাপ। তো এটার সঙ্গে রিলেটেড ব্যাপারটা তাই, যে জনসংখ্যার অত্যধিক চাপ থাকে, আমাদের কৃষি ব্যবস্থার উপর জনসংখ্যার অত্যধিক চাপ থাকে। মানুষের খাদ্যের চাহিদা পূরণ করার জন্যই কিন্তু আমাদের এখানে মূল কৃষিটা হয়ে থাকে। ফলে স্বাভাবিকভাবেই যে পরিমাণ শস্য উৎপাদন হচ্ছে, সেই শস্য উৎপাদনের মূল উদ্দেশ্যই হচ্ছে এই জনসংখ্যার যে খাদ্যের চাহিদা, সেই খাদ্যের চাহিদাকে পূরণ করা। ফলে স্বাভাবিকভাবেই কৃষক যখন কোনো দ্রব্য উৎপাদন করছে, সে প্রথম থেকেই কিন্তু সেই জনসংখ্যার অত্যধিক চাপটাকে নিয়েই সে কৃষি ব্যবস্থা শুরু করছে, এবং শেষ পর্যন্ত এই চাপটা কিন্তু তার মধ্যে থেকেই যাচ্ছে। ফলে জনসংখ্যার অত্যধিক চাপ আমাদের কৃষি ব্যবস্থায়, অর্থাৎ ভারতবর্ষের কৃষি ব্যবস্থায় খুব প্রত্যক্ষভাবে পরিলক্ষিত হয়। তারপর হচ্ছে মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা। এটা খুব স্বাভাবিক। আমাদের এই দেশ অতীতকাল থেকেই যে কৃষিকাজটা করে আসছে, বা যে শস্য উৎপাদন হয়, তার বেশিরভাগটাই ওই মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল হয়েই করে থাকে। অর্থাৎ বৃষ্টিপাতের জল, সেটাই হচ্ছে তার প্রধান প্রয়োজন। কারণ অন্যভাবে সে কিন্তু জলের যোগান খুব একটা করতে পারে না। কারণ আমাদের ভারতবর্ষে জলসেচের ব্যবহার বর্তমানে বেড়েছে, কিন্তু তা সত্ত্বেও ভারতবর্ষের যদি বেশিরভাগ জমি আমরা যদি হিসেব করে দেখতে যাই, তো বলতে গেলে প্রায় অধিকাংশই জমি এই মৌসুমি বৃষ্টিপাতের উপর সম্পূর্ণভাবে নির্ভরশীল থেকেই হয়ে থাকে। অর্থাৎ অধিকাংশ জমিতেই এই মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীলতা লক্ষ্য করা যায়, এবং মৌসুমি বৃষ্টিপাতই হচ্ছে আমাদের কৃষির উৎপাদনের প্রাথমিক বিষয়। অর্থাৎ মৌসুমি বৃষ্টিপাতই আমাদেরকে কৃষিকাজ করতে সবচেয়ে বেশি সাহায্য করে। আর হচ্ছে কৃষি ক্ষুদ্রাকার কৃষি জমি। তো আমরা জানি আমাদের ভারতবর্ষের জনসংখ্যা অত্যধিক বেশি, ফলে স্বাভাবিকভাবেই অতীতকাল থেকেই এই জনসংখ্যা অত্যধিক হওয়ার জন্যই আমাদের ভারতবর্ষের যে কৃষি জমিগুলো, উৎপাদনশীল যে জমিগুলো, সেই জমিগুলো কিন্তু বিভাজিত হয়েছে। তো একটা নির্দিষ্ট কৃষকের যে পরিমাণ জমি ছিল, পরবর্তীকালে দেখা যায় যে সেই নির্দিষ্ট সংসারে জনসংখ্যা যত বাড়ছে, সেই জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কৃষি জমিটাও ওই জনসংখ্যার সঙ্গে সামঞ্জস্য রেখে বিভাজিত হচ্ছে। ফলে স্বাভাবিকভাবেই একটাই নির্দিষ্ট পরিবারের মধ্যে এই কৃষি জমি একাধিক খণ্ডে বিভক্ত হয়ে যাওয়ার জন্য অতীতকাল থেকেই আমাদের ভারতবর্ষে কৃষি জমির পরিমাণ, অর্থাৎ কৃষি জমির পরিমাণ বলবো না, কৃষি জমির আয়তনটা দিনকে দিন কমতে থাকে। ফলে আমাদের ভারতবর্ষের কৃষির একটা প্রধান বৈশিষ্ট্য হচ্ছে যে ভারতবর্ষের অধিকাংশ কৃষি জমিতেই কিন্তু ছোট ছোট কৃষিযোগ্য জমি আমরা দেখতে পাই। অর্থাৎ বিস্তীর্ণ কৃষিযোগ্য এলাকা, কিন্তু তার মধ্যেও দেখা যাচ্ছে যে একটি অল্প ক্ষেত্রের মধ্যেই হয়তো একাধিক মালিকানাযুক্ত কৃষিক্ষেত্র আছে। ফলে ছোট ছোট কৃষিক্ষেত্রে আমাদের ভারতবর্ষের একটি কৃষি বৈশিষ্ট্য বলতে পারে, খুব গুরুত্বপূর্ণ একটি বৈশিষ্ট্য। তারপরে হচ্ছে তোমার জলসেচের ব্যবহার। আমি তখনই বললাম যে মৌসুমি বৃষ্টিপাত আমাদের ভারতবর্ষের কৃষিকে অত্যন্ত প্রভাবিত করে, কিন্তু তা সত্ত্বেও জলসেচের ব্যবহার বর্তমান যুগে কিন্তু বেড়েছে। বিশেষ করে যেহেতু জনসংখ্যার চাপ অত্যধিক, মানুষের খাদ্যের চাহিদা অত্যধিক বেশি, ফলে আমাদের ভারতবর্ষের কৃষি জমিগুলিতে সারা বছর ধরেই কৃষিকাজ হয়ে থাকে। কিন্তু আমরা এটাও জানি যে ভারতবর্ষে কিন্তু মৌসুমি জলবায়ু অন্তর্গত। ফলে মৌসুমি জলবায়ুর একটা বিশেষ বৈশিষ্ট্য কী না,
একটা নির্দিষ্ট সময়ে বৃষ্টিপাত হয় আর একটা সময় বৃষ্টিপাত হয় না। তাহলে স্বাভাবিকভাবে যদি মৌসুমি বৃষ্টিপাতের উপর নির্ভরশীল হয়ে আমরা যদি চাষবাস করি, তাহলে যখন বৃষ্টিপাত হচ্ছে না তখন তাহলে আমরা কী করব? তাহলে স্বাভাবিকভাবেই সেই সময় আমাদের জলসেচের প্রয়োজন হয়। তো সেচ খাল, একাধিক সেচ খাল আছে, কূপ আছে, নলকূপ আছে, বিভিন্ন জলাশয় আছে। তো এই সমস্ত যে পদ্ধতিগুলো, সেচের যে পদ্ধতিগুলো দেখা যায়, সেই সেচের পদ্ধতিগুলো আমাদের ভারতবর্ষে ব্যবহৃত হয়। এবং ভারতবর্ষ হচ্ছে পৃথিবীর মধ্যে এমন একটি দেশ যে দেশে প্রায় 50%-এর কাছাকাছি, নিয়ার অ্যাবাউট 46-47% মতো জমি আহ, তোমার জলসেচের অন্তর্গত। তো ভারতের বর্তমান কৃষির একটা অন্যতম একটা বৈশিষ্ট্য হচ্ছে যে ভারতের কৃষিতে জলসেচ ব্যবহার হয়। আরেকটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে তোমার পশু শক্তির ব্যবহার। তো আমরা নিজেরাও দেখেছি গ্রামেগঞ্জে যারা থেকেছে বা থাকে, বা যাদের গ্রামেগঞ্জের সঙ্গে যোগাযোগ আছে, তারা নিশ্চয়ই যখন চাষবাস হয় সেই সময় যদি তোমরা একটু খেয়াল রাখো, তো দেখবে যে গরু, মোষ ইত্যাদি যে সমস্ত গৃহপালিত পশুগুলো আছে, সেই গৃহপালিত পশুগুলোকে আমাদের এই বাংলার আমাদের এই পশ্চিমবঙ্গের বিভিন্ন কৃষি জমিগুলোতে ব্যবহার করা হয়। তো পশু শক্তির ব্যবহার কিন্তু আমাদের এই ভারতবর্ষের কৃষির একটা খুব গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কারণ গরিব দেশ বলতে গেলে স্বাভাবিকভাবে আমাদের কৃষকরা অত্যন্ত গরিব। সো সেক্ষেত্রে তাদের পক্ষে আধুনিক যে যন্ত্রপাতিগুলো আছে সেই যন্ত্রপাতিগুলোকে কৃষিক্ষেত্রে ব্যবহার করার মতো তাদের আর্থিক সঙ্গতি নেই। স্বাভাবিক কারণেই তারা সেই প্রাচীন পদ্ধতি, অর্থাৎ পশু শক্তিকেই তার হাল দেওয়ার জন্য, বা জলসেচ করানোর জন্য, বা অনেক ক্ষেত্রে অন্যান্য যে পরবর্তীকালে শস্য কাটার জন্য, বা আরও বিভিন্ন কাজে এই পশু শক্তিকে ব্যবহার করে এবং করে আসে। এবং সেক্ষেত্রে শুধুমাত্র আমাদের গরু মোষ নয়, আরও উট বা অন্যান্য যে সমস্ত অন্যান্য রাজ্যগুলোতে যে গৃহপালিত পশুগুলি সহজলভ্য, সেগুলোকে তারা ব্যবহার করে। তো পশু শক্তির ব্যবহার আমাদের ভারতবর্ষের কৃষিতে লক্ষ্য করা যায়। আরেকটা হচ্ছে তোমার খাদ্যশস্যের অধিক উৎপাদন। স্বাভাবিকভাবেই আমাদের ভারতবর্ষ যেহেতু অধিক জনসংখ্যা যুক্ত একটা দেশ, ভারতের জনসংখ্যা প্রায় 130 কোটি হিসেব অনুযায়ী বলছে এখন। তো ভাবো তোমার এই 130 কোটি দেশে খাদ্যের চাহিদা কতটা থাকতে পারে। তো স্বাভাবিকভাবেই কৃষকরা যখন চাষ করছে তখন তাদের মাথার মধ্যে শুধু একটাই ঘুরছে যে এই বিপুল পরিমাণ যে খাদ্যের চাহিদা, সেই খাদ্যের চাহিদাকে তাকে পূরণ করতে হবে। ফলে স্বাভাবিকভাবে সে যখন চাষ করছে তখন কিন্তু সে মানুষের ভোগ্য যে সমস্ত শস্য, সেই শস্যগুলোই তারা চাষ করবে। ফলে খাদ্যশস্যের চাহিদাই সবচেয়ে বেশি থাকে, এবং স্বাভাবিক কারণেই এই খাদ্যশস্যের চাহিদা পূরণ করার জন্যই আমাদের কৃষকরা, ভারতবর্ষের অধিকাংশ কৃষক বা সবই কৃষক, প্রাথমিক অবস্থাতেই খাদ্যশস্যেরই উৎপাদন করে থাকে। আচ্ছা, তারপরে একটা পয়েন্ট হচ্ছে বহু শস্যের উৎপাদন। তো স্বাভাবিকভাবে আমাদের ভারতবর্ষে সারা বছর ধরেই চাষ হয়। কারণ এক বছর হলো, বছরে একটা নির্দিষ্ট সময় হলো আর একটা সময় হলো না, তা কিন্তু নয়। ভারতবর্ষে সারা বছর ধরেই নিবিড় পদ্ধতিতে চাষ হয়ে থাকে। ফলে বহু ফসল, অর্থাৎ বিভিন্ন ধরনের ফসল, যে শুধুমাত্র যে আমাদের ধান উৎপাদন হচ্ছে তা নয়, বা শুধুমাত্র গম উৎপাদন হচ্ছে তা নয়। যদিও এই দুটি শস্য সবচেয়ে বেশি উৎপাদিত হয় ভারতবর্ষে, কিন্তু তা সত্ত্বেও আরও দেখো, তোমরা নিজেরাই যদি একটু ঠান্ডা মাথায় ভাবো, তাহলে তোমরা আরও অনেকগুলি শস্যের নাম বলতে পারবে। তো সেক্ষেত্রে ইক্ষু আছে, অর্থাৎ আখ আছে, যব বা ওই যে মিলেট জাতীয় বিভিন্ন যে সমস্ত খাদ্যশস্যগুলো আছে সেগুলো, তারপর তোমার এদিকে চা আছে, কফি আছে, আরও ভ্যারাইটিস আমাদের ভারতবর্ষে, আরও নানান ধরনের যা যা তোমাদের মনে পড়বে সবই তোমরা সেই শস্যের মধ্যে তোমরা বলতে পারো। ফলে স্বাভাবিকভাবেই ভারতবর্ষে বহু শস্যের উৎপাদন হয়ে থাকে। আচ্ছা, পশু খাদ্যের অভাব। আমাদের ভারতবর্ষে স্বাভাবিকভাবেই যে যখন দেখছি যে খাদ্যশস্যের অধিক উৎপাদন, ফলে স্বাভাবিকভাবেই আমরা এই পয়েন্টটার সঙ্গে কিন্তু একটু মিলিয়ে নিতে পারবো। কারণ যেহেতু ভারতবর্ষের আহ, যদি আমরা মোট উৎপাদনকে যদি 4টে ভাগে ভাগ করি, তাহলে 4টে ভাগের মধ্যে 3টে ভাগ পুরোপুরি চলে যাবে খাদ্যশস্যের, অর্থাৎ খাদ্যশস্য হিসাবেই সেটা উৎপাদন হচ্ছে। বাকি হয়তো 1 ভাগ, তারও ভাগ কিছুটা কম, হয়তো পশুখাদ্য, বা ওই খাদ্যশস্যগুলোকেই পশুখাদ্য হিসেবে ব্যবহার করা হয়। ফলে পশুখাদ্য হিসেবে আমাদের ভারতবর্ষে কোনো রকমভাবে চাষবাস করা হয়ে থাকে না। সেই কারণেই আমাদের ভারতবর্ষে মিশ্র কৃষি ব্যবস্থা লক্ষ্য করা যায় না। তো উন্নত দেশ যে সমস্ত দেশগুলি আছে যেখানে জনসংখ্যা চাপ কম, সেইখানে মিশ্র কৃষি পদ্ধতি থাকে। সেখানে পশুখাদ্য হিসাবেও প্রচুর পরিমাণে শস্য উৎপাদন করা হয়। তা আমাদের ভারতবর্ষের কৃষির একটা বড় বৈশিষ্ট্য হচ্ছে পশুখাদ্যের চাষবাস হয় না, অর্থাৎ পশুখাদ্যের
অভাব লক্ষ্য করা যায়। আচ্ছা, আরেকটি বর্তমান একটি বৈশিষ্ট্য, সেটা হচ্ছে কীটনাশক ও রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার। অর্থাৎ আমাদের ভারতবর্ষে কীটনাশক এবং রাসায়নিক সারের ব্যবহার বেড়েছে, কিন্তু এটাও আমাদের জেনে রাখতে হবে যে এটা অনিয়ন্ত্রিত, অর্থাৎ নিয়ন্ত্রিতভাবে আমরা কিন্তু ব্যবহার করতে জানি না। সেটা শিক্ষার অভাব হতে পারে, সেটা আমাদের বিভিন্নভাবে আমরা বলতে পারি যে কৃষকদের অবহেলা বা বিভিন্নভাবেই আমরা এটা ব্যাখ্যা করতে পারি, কিন্তু নিয়ন্ত্রিত নয়। অর্থাৎ আমরা কোন সময় কী রকম কীটনাশক ব্যবহার করতে হয়, কতটা পরিমাণে ব্যবহার করতে হয় যাতে শস্য উৎপাদন ঠিক থাকে অথচ পরিবেশের কোনো ক্ষতি না হয়, বা রাসায়নিক সার কতটা পরিমাণ ব্যবহার করা উচিত যাতে মাটির কোনো ক্ষতি না হয়, পরিবেশের কোনো ক্ষতি না হয়, সেই ব্যাপারটা আমরা খুব একটা ভাবি না। আমাদের বিশেষ করে আমাদের কৃষকরা সেই বিষয়, অধিকাংশ কৃষক যদিও বলবো, সবাই না, তো অধিকাংশ কৃষক সেই ব্যাপারটা জানে না বা তারা সেই বিষয়ে শিক্ষিত নয়। তো স্বাভাবিকভাবেই আমাদের ভারতবর্ষের কৃষি ব্যবস্থায় এরকম কীটনাশক এবং রাসায়নিক সারের অনিয়ন্ত্রিত ব্যবহার লক্ষ্য করা যায়, যেটা কিন্তু একটা বর্তমান একটা বৈশিষ্ট্য হিসেবে আমরা ব্যাখ্যা করতে পারি। আরেকটা হচ্ছে ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের প্রাধান্য। এটা একটা পয়েন্ট, তোমাদের এটা হয়তো একটু বুঝতে তোমাদের কঠিন হতে পারে, একটু উঁচু ক্লাসের ছেলেরা খুব ভালোভাবে বুঝবে। ক্ষুদ্র এবং প্রান্তিক মানে একদম প্রথম শ্রেণীর কৃষক যাদেরকে বলতে পারি, যারা অর্থনৈতিকভাবে কিন্তু খুব একটা উন্নত নয় বা তাদের অর্থনৈতিক সঙ্গতি নাই, তাদের অর্থের অভাব আছে। ক্ষুদ্রাকার জমিজট, অর্থাৎ ক্ষুদ্রাকার কৃষিক্ষেত্র এবং বিভিন্ন প্রাচীন কৃষি যন্ত্রপাতি, প্রাচীন কৃষি পদ্ধতির মাধ্যমে তারা কৃষিকাজ করে থাকে এবং মূলত তাদের উদ্দেশ্যই থাকে তার এবং তার পরিবারের খাদ্যশস্যের চাহিদা পূরণ করা। উদ্বৃত্ত বিশেষ কিছু থাকে না, ফলে স্বাভাবিকভাবে তারা বাজারে বিক্রি করতে পারে না বা তাদের বাজারে বিক্রি করার মতো কোনো রকম অধিক শস্য তারা উৎপাদন করতে পারে না, তাদের সেই সঙ্গতি নেই। ফলে স্বাভাবিকভাবেই তারা অত্যন্ত গরিব হয়ে পড়ে এবং তাদের পক্ষে আধুনিক কৃষি পদ্ধতি বা আধুনিক যন্ত্রপাতি বা আধুনিক যে সমস্ত বিষয়গুলো কৃষিক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত, সেইগুলোর সঙ্গে তারা কিন্তু যোগাযোগ করতে পারে না। ফলে তারা যত দিন যায় ততই কিন্তু ওই একই পদ্ধতিতেই সচল থাকে এবং তার পরবর্তী প্রজন্মও হয়তো সেই পদ্ধতিতেই সচল থাকে এবং এক্ষেত্রে তারা আস্তে আস্তে সেইভাবে অর্থনৈতিকভাবে কিন্তু তারা নিজেরা তৈরি হতে পারে না। ফলে প্রান্তিক চাষির সংখ্যা কিন্তু ভারতবর্ষে কমেছে, হয়তো আগের থেকে অনেকটাই কমেছে, কিন্তু আছে। তো ক্ষুদ্র এবং প্রান্তিক কৃষকের প্রাধান্য আমাদের ভারতবর্ষে কম বেশি দেখতে পাওয়া যায়। তো আমরা আরেকবার ব্যাপারটা বলে দিই যে আমি যেগুলো তোমাদের বললাম এইগুলো কিন্তু দেখো, তোমরা এই বিষয়গুলো সম্পর্কে তোমাদের কিছুটা হলেও ধারণা আছে বা তোমরা এগুলো কিছুটা হলেও জানো। তো আমি সেটাই বলছি যে তোমরা এই বিষয়টাকে মুখস্থ করতে যাবে না, এই বিষয়টা মুখস্থ করার বিষয় নয়। এই প্রশ্নের উত্তর লেখা সোজা, সহজ, এবং সকলকেই বলবো যে চেষ্টা করবে নিজের ভাষায় এই প্রশ্নের উত্তরটা লেখা। শুধুমাত্র পয়েন্টগুলোকে, যে পয়েন্টগুলো আমি তোমাদের বললাম সেই পয়েন্টগুলো একটু মনে রাখবে, আর পয়েন্টগুলো যদি মনে রাখতে পারো তাহলে বাকিটা কিন্তু তোমরা নিজেদের ভাষায় খুব সহজভাবেই লিখতে পারবে এবং ভালো নম্বরই এইখানে পাবে। তো এই বিষয়টা একটু আলোচনার মতোই দেখবে। বইয়ে এই বিষয়টা খুব বইয়েও দেওয়া থাকবে। তোমরা একটু আমি যেগুলো বললাম একটু মন দিয়ে যদি শোনো এবং যখন পড়বে তোমরা তখন যদি এই বিষয়টা একটু খেয়াল রাখো, তাহলে আশা করি তোমাদের কাছে এই বিষয়টা খুব একটা কঠিন হবে না। যাই হোক, আমার ক্লাস আপাতত এখানেই আমি শেষ করছি। তো পরবর্তী দেখা যাবে কী ক্লাস করানো যেতে পারে। তবে একটাই কথা বলবো, এই বর্তমান পরিস্থিতিতে যে স্বাস্থ্যবিধি আমাদের মেনে চলার কথা, সেই স্বাস্থ্যবিধি মেনে চলো, স্বাভাবিক থাকো, অযথা ভয় পাবে না, পড়াশোনাটাকে সচল রাখো। আশা করি আমরা সকলেই এই পরিস্থিতি থেকে একদিন না একদিন উদ্ধার পাবো এবং আবার আমাদের কাজ, আমাদের পড়াশোনা সব কিছুই আগের মতো হয়ে যাবে। ধন্যবাদ, সকলে ভালো থেকো।